শপথ নেওয়ার পরদিনই জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মুক্তিযুদ্ধে বীর শহীদদের শ্রদ্ধা, গণতান্ত্রিক ও সমৃদ্ধ দেশ গড়ার অঙ্গীকার। জাতীয় শ্রেষ্ঠ সন্তান শহীদ জিয়া বেগম জিয়ার সমাধিতে নতুন মন্ত্রীদের শ্রদ্ধা, জাতীয় স্বার্থ রক্ষা করে দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করার প্রত্যয়। শুধু ভারত না, কোনো দেশের সাথে ন্যাশনাল ইন্টারেস্ট কম্প্রোমাইজ করে তো আমরা কিছু করতে পারি না। আমরা আশা করি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সুষম একটা বাংলাদেশে পরিণত হবে এবং সকলের মধ্যে স্বস্তি ফিরে আসবে। আমরা কাজগুলো সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অ্যাডজাস্টমেন্ট যেটা প্রয়োজন হয় সেটা করবে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সড়ক পথে যুক্ত হচ্ছে দ্বীপ জেলা ভোলা। মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর। ন্যাশনাল ই হেলথ প্ল্যাটফর্ম গড়ে তুলতে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ। ভারতের সঙ্গে অমীমাংসিত ইস্যুর সুরাহা চায় বাংলাদেশ। গঙ্গা চুক্তি নবায়ন নিয়ে আলোচনা। তিস্তা প্রকল্প বাস্তবায়নে অনড় সরকার, জানালেন প্রতিমন্ত্রী। বাংলাদেশি কর্মী নিয়ে আবেদন প্রক্রিয়া শুরু মালয়েশিয়ার। রিক্রুটিং এজেন্সি ও মেডিকেল সেন্টারের তালিকা প্রকাশ। নিয়োগ স্বচ্ছ করতে অনলাইন ব্যবস্থা। কলকাতায় হোটেলে আগুনে নিহত 6 জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর। সাতক্ষীরায় একজনকে দাফন, বাকিদের নেওয়া হচ্ছে কুষ্টিয়ার নিজ বাড়িতে। এবং খাগড়াছড়িতে মেঘ বিস্ফোরণে মধ্যরাত থেকে ভোর পর্যন্ত ভারী বৃষ্টি। বিভিন্ন এলাকায় পাহাড়ি ঢলে আকস্মিক বন্যা, পানিবন্দী বহু পরিবার। মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে দায়িত্বের নতুন অধ্যায় শুরু করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শপথ নেওয়ার পরদিনই জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন তিনি। পরিদর্শন বইয়ে স্বাক্ষর করে মহান মুক্তিযুদ্ধের চেতনা ও সংবিধানের আদর্শে শান্তিপূর্ণ ন্যায়ভিত্তিক গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন দেশের 23তম রাষ্ট্রপতি। ইমরুল হাসানের রিপোর্ট। রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পরদিনই জাতির শ্রেষ্ঠ সন্তান মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের শ্রদ্ধা জানালেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার সকাল 10:15 জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদিতে ফুলেল শ্রদ্ধা জানান তিনি। এ সময় সশস্ত্র বাহিনীর চৌকুর সদস্যরা গার্ড অফ অনার দেয়। সামরিক কায়দায় রীতিমাফিক রাষ্ট্রীয় সম্মান জানানোর পর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী বীর শহীদদের স্মরণ করেন রাষ্ট্রপতি। বেজে ওঠে বিয়োগলের করুণ সুর। এরপর জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি। মহান মুক্তিযুদ্ধের চেতনা, সংবিধানের আদর্শ এবং বীর শহীদদের আত্মত্যাগের মর্যাদা সমুন্নত রেখে একটি শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক, কল্যাণমুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন নতুন রাষ্ট্রপতি। পরে স্মৃতিসৌধ প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন রাষ্ট্রপতি। লাখো শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশের মানুষ পেয়েছে লাল সবুজের পতাকা, পেয়েছে আলাদা ভূখণ্ড। সেই বীর শহীদদের স্মরণ করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বার্তা দিলেন মুক্তিযুদ্ধের আদর্শ আর সংবিধান সমুন্নত রাখতে দৃঢ় প্রত্যয়ী তিনি। ইমরুল হাসান, সময় সংবাদ, সাভার, ঢাকা। জাতীয় স্বার্থ বিসর্জন দিয়ে বাংলাদেশ কোনো দেশের সঙ্গে সম্পর্ক গড়বে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়ে তিনি আরও বলেছেন, জাতীয় স্বার্থ বিবেচনা করেই প্রধানমন্ত্রীর ভারত সফরের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা বলেছেন, দেশের সংকট মোকাবেলা ও প্রশাসনিক গতি আনতে কাজ করবেন তারা। শপথ নেওয়ার পরদিন শনিবার দুপুরে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মন্ত্রিসভার নবনিযুক্ত সদস্যরা মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান স্থানীয় সরকার মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান, বিমান ও পর্যটন মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিন প্রুজেরি, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার।
এ সময় দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া মোনাজাত করেন মন্ত্রী প্রতিমন্ত্রীরা। পরে শ্রদ্ধা জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ। স্থানীয় সরকার মন্ত্রী বলেন, সংকট উত্তরণ করে দেশকে এগিয়ে নিতে কাজ করছে বিএনপি সরকার। বাংলাদেশের ইতিহাসে একটি ক্রান্তি লগ্নে আমাদের প্রিয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এই দেশের হাল ধরেছেন এবং তিনি হাল ধরেছেন কিন্তু জনগণের ভোটে। বাংলাদেশের যে সমস্যাগুলো সম্বন্ধে তিনি নিজে সম্পূর্ণভাবে ওয়াকিবহাল রয়েছেন, সেই সমস্যাগুলো দূর করে বাংলাদেশকে একটি গতিশীল রাষ্ট্রে পরিণত করা এবং বিশ্বের বুকে বাংলাদেশের সুনাম পুনঃপ্রতিষ্ঠিত করা। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, জাতীয় স্বার্থকে উপেক্ষা করে কিছু করবে না বাংলাদেশ। পর্যালোচনার পরেই প্রধানমন্ত্রীর ভারত সফরের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। উই ওয়ান্ট আ পজিটিভ রিলেশনশিপ উইথ ইন্ডিয়া, কেন রাখবো না? আমাদের নেইবার, উই শুড একটা ওয়ার্কিং রিলেশনশিপ থাকবে, কিন্তু আমাদের ন্যাশনাল ইন্টারেস্টকে শুধু ভারত না কোনো দেশের সাথে ন্যাশনাল ইন্টারেস্ট কম্প্রোমাইজ করে তো আমরা কিছু করতে পারি না। উই ক্যান ভিজিট ভারত, যদি কালকের ভিতরে আমরা একটা ইয়ে পারি, উই ক্যান ডু ইট নেক্সট উইক, উই ক্যান ভিজিট নেক্সট উইক। মন্ত্রী প্রতিমন্ত্রীরা স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। পরে রাজধানী জিয়া উদ্যানে পৌঁছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও দোয়া করেন মন্ত্রিসভার নতুন সদস্যরা। বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী বলেন, আগামী 1.5 বছরের মধ্যে দেশে বড় পরিবর্তন আসবে। সবাইকে ধৈর্য ধরে সরকারের উপর আস্থা রাখার আহ্বান জানান তিনি। আমরা আশা করি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে, সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ একটি সুষম একটা বাংলাদেশে পরিণত হবে এবং সকলের মধ্যে স্বস্তি ফিরে আসবে। এ সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরাও। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। এসব নিয়ে বিস্তারিত আলোচনা করতে স্টুডিওতে যুক্ত হয়েছেন সহকর্মী আব্দুল্লাহ শাফি। যাচ্ছি তার কাছে। শাফি, আমরা দেখলাম যে প্রথম কার্য দিবসে ব্যস্ত ছিলেন মহামান্য রাষ্ট্রপতি, সেক্ষেত্রে কি ছিল তার এই প্রথম কার্য দিবসে? দেখুন, প্রথম কার্য দিবসে রাষ্ট্রীয় আচারী, যেটি সাধারণত বাংলাদেশের রীতি রেওয়াজ, যখন মন্ত্রীরা কিংবা অন্যান্য যে কেউ সাংবিধানিক পদে যায় তখন সাধারণত স্মৃতিসৌধে যায় সাভারে, সেখানে গিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এবং ৭১-এর মহান মুক্তিযুদ্ধের কথা স্মরণ করেন। তখন বাংলাদেশের সূর্য সন্তানদের প্রতি কৃতজ্ঞতা জানান যে তাদের আসলে এই আত্মত্যাগের বিনিময়ে কিন্তু আজকের এই যে সাংবিধানিক পদগুলোতে আসা, রাষ্ট্রপতি হওয়া কিংবা এমপি মর্যাদার মতো জায়গাগুলোতে যাওয়া এবং রাষ্ট্রের জন্য কাজ করা, সেই কারণে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাতেই মূলত যাওয়া। তো আজকে রাষ্ট্রপতি তার প্রথম কার্য দিবসে সেখানে গিয়েছেন এবং শ্রদ্ধা নিবেদন করেছেন। সেখানে 3 বাহিনীর প্রধানরা ছিলেন, যেটি দেখছিলেন আসলে আমাদের প্রতিবেদনের মধ্যে। তবে তিনি সেখানে কথা বলেননি, তবে তিনি যে পরিদর্শন বুক আছে সেখানে তিনি স্বাক্ষর করেছেন। এখানে কয়েকটি শব্দ লিখেছেন, এর মধ্যে কয়েকটি লাইন মুক্তিযুদ্ধ সংবিধানের আদর্শে এবং গণতন্ত্রকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি স্বাভাবিকভাবেই যখন স্মৃতিসৌধে যান কিংবা আমরা যখন বিভিন্ন সময় স্মৃতিসৌধে যাই বিভিন্ন দিবস উপলক্ষে, তখন কিন্তু সেই বিষয়গুলো আসে যে বাংলাদেশের স্বাধীনতা হওয়ার সময় যে মানুষের মূল মন্ত্র ছিল বা রাজনীতিবিদদের মূল মন্ত্র ছিল যে বাংলাদেশকে একটি সাম্যের বাংলাদেশ গড়ে তোলা, সেই ব্যাপারগুলো কিন্তু বারবার মনে করে দেন, সাম্য আদর্শের ব্যাপারগুলো, যে বাংলাদেশ কিন্তু এই 55 বছর পরেও কিন্তু আমরা একই ধরনের বৈষম্যের ব্যাপারেই বৈষম্যের কে সঙ্গে নিয়ে কিন্তু এগিয়ে যাচ্ছি। তো সেই ব্যাপারটাই তিনি এমফেসাইজ করেছেন যে সংবিধানের যে আদর্শ আছে, বাংলাদেশের মূলনীতিগুলো আছে, যে একজন মানুষের মৌলিক অধিকারগুলো পরিপূর্ণ করার মাধ্যমে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার যে রাস্তা, সেই অঙ্গীকারই কিন্তু তিনি ব্যক্ত করেছেন। এবং এই বাংলাদেশ কিন্তু দেখেন সবসময় রাজনৈতিক দলগুলোর মধ্যে দেশি কিংবা বিদেশি যখনই কোনো ক্রাইসিস তৈরি হোক না কেন, রাজনৈতিক দলগুলো কিন্তু কোনোভাবেই কোনো সময় এক হতে পারেন না। কিন্তু এই জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু এই ব্যাপারটাই বলেছেন যে আমরা হয়তো রাজনৈতিকভাবে দ্বিধাবিভক্ত থাকতে পারি দেশের কাজ করার জন্য, কিন্তু যখন কোনো ক্রাইসিস আসবে তখন যেন একসাথে কাজ করে আমরা সামনের দিনগুলোতে বাংলাদেশকে অনেক বেশি সমৃদ্ধ করতে পারি, সেই তাগাদাই কিন্তু তিনি দিয়েছেন। সেক্ষেত্রে শাফি, নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীদের আজকের দিনটা কেমন ছিল? তারাও একইভাবে স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন। তারপর এখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে এসে শ্রদ্ধা নিবেদন করেছেন এবং সেখানে প্রয়াত
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন করেছেন এবং সেইখানে এই শ্রদ্ধা নিবেদনের পরে তারা সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন। সেইখানে তারা তাদের প্রত্যয়ের কথা জানিয়েছেন, কারণ যখন এমপি হন, মন্ত্রী হন, তাদের তো কিছু কাজ থাকে জনগণের জন্য। রাষ্ট্রের যে অভিভাবক, রাষ্ট্রপতি হয়তো সরাসরি সেভাবে কাজ করেন না, তিনি অভিভাবক হিসেবে সব কিছু দেখভাল করেন, টেক কেয়ার করেন, কিন্তু সরাসরি এই মাঠে ঘাটের কাজগুলো কিন্তু মন্ত্রী প্রতিমন্ত্রীরা করেন। যার ফলে এখানে শ্রদ্ধা নিবেদনের পর তাদের যে ইচ্ছা আকাঙ্ক্ষা এবং সামনের দিনে বাংলাদেশকে কিভাবে দেখতে চায় তার যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো, সেই জায়গায় কিন্তু তারা এমফেসাইজ করেছেন। যেমন ধরেন যে নতুন যে প্রতিমন্ত্রী হয়েছেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী, তিনি কিন্তু বলেছেন যে জাতীয় স্বার্থ বিবেচনায় নিয়ে প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে সিদ্ধান্ত হবে। এটা তো একটা ব্যাপার। তিনি কিন্তু বলেছেন শুধু ভারত সফর না, মানে বাংলাদেশের সঙ্গে অন্যান্য দেশগুলো যে যতগুলো প্রায় 83-84টা মিশন আছে বা বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে যে সম্পর্ক আছে, দ্বিপাক্ষিক সম্পর্ক, সব জায়গায় কিন্তু বাংলাদেশের স্বার্থকে অক্ষুণ্ণ রেখে প্রায়োরিটি দিয়ে, প্রাধিকার দিয়ে কিন্তু প্রত্যেকের সঙ্গেই সম্পর্ক হবে। যেহেতু ভারত খুব প্রতিবেশী, নিকট প্রতিবেশী একেবারে, সেই জায়গায় কিন্তু তারা এই বিষয়টি বলেছেন যে আর এখন যেহেতু প্রধানমন্ত্রীর একটা সফর নিয়ে এক ধরনের টানাপোড়েনের মধ্য দিয়ে কিন্তু যাচ্ছে, কিন্তু একই সঙ্গে কিন্তু এই ব্যাপারটা অনেকেই বলছেন যে যেহেতু এত বেশি ভারত সফরের কথা বলা হচ্ছে, তো অনেকেই বলছেন যে এইরকম যে খুব বেশি গুরুত্বপূর্ণ যেহেতু ভারত সফরটা, তাহলে ভারতের প্রধানমন্ত্রী চাইলে বাংলাদেশে এসে এই সুরাহাগুলো করতে পারেন, এই বিষয়গুলো। এবং যে স্থানীয় সরকার মন্ত্রী হয়েছেন যে ডক্টর আব্দুল মঈন খান, তিনি কিন্তু বলেছেন যে আমরা একটা সংকটের মধ্য দিয়ে যাচ্ছি, কিন্তু সেই সংকটগুলো কিন্তু আমরা কাটিয়ে উঠতে পারবো যদি ঐক্যবদ্ধ থাকি, এবং সেই কাজগুলোর দিকে তাগাদা দিয়েছেন আসলে মন্ত্রীরা। শিক্ষিত শাফি, প্রধানমন্ত্রী আজকে দ্বীপ জেলা ভোলার সঙ্গে মহাসড়কে যুক্ত করার জন্য যে পরিকল্পনা দিয়েছেন সেটি নিয়ে যদি বলেন। দেখুন, প্রধানমন্ত্রী ভোলাকে সড়কপথে যুক্ত করার কথা বলেছেন। এছাড়া পাশাপাশি ন্যাশনাল ই হেলথ সেন্টার, এটা একটা যুগান্তকারী পদক্ষেপ হবে। এই নিয়ে একটি প্রতিবেদন আছে আমাদের, চলুন সেটি দেখে আসি। চারিদিকে সাগর, নদীর পানি, মাঝখানে দ্বীপটির নাম ভোলা। স্বাধীনতার 55 বছর পর জেলাটিকে সড়ক পথে যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সম্ভাব্যতা যাচাই করে দ্রুত পরিকল্পনা বাস্তবায়নে নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক সভায় হিজলা মেহেন্দিগঞ্জ ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত নেন সরকার প্রধান। এ সময় ভৌগোলিক প্রতিবন্ধকতা দূর করে নিরবিচ্ছিন্ন যোগাযোগ ও ব্যবসা বাণিজ্যের সুযোগ বাড়াতে সমন্বিত সড়ক ব্যবস্থা গড়ে তোলার তাগিদ দেন তিনি। প্রকল্পটি বাস্তবায়ন হলে ভোলার সঙ্গে বরিশাল, ঢাকা সহ অন্যান্য এলাকার সরাসরি সড়ক যোগাযোগ তৈরি হবে। এতে সময় ও খরচ দুটিই কমবে। এদিন ন্যাশনাল ই হেলথ প্ল্যাটফর্ম গড়ে তুলতে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ দেন সরকার প্রধান। তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্বাস্থ্য খাতে সমন্বিত তথ্য প্রযুক্তি ব্যবস্থা সংক্রান্ত এক সভায় এ বিষয়ে আলোচনা হয়, যেখানে দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে একটি সমন্বিত ডিজিটাল ব্যবস্থার আওতায় আনতে ন্যাশনাল ই হেলথ প্ল্যাটফর্ম চালুর পরিকল্পনার কথা জানানো হয়। সভায় এই প্ল্যাটফর্মের সম্ভাব্য কাঠামো, পরিচালনা পদ্ধতি এবং স্বাস্থ্যসেবায় এর ব্যবহার নিয়ে বিস্তারিত উঠে আসে। প্রধানমন্ত্রী তারেক রহমান স্বাস্থ্যসেবায় তথ্য প্রযুক্তির কার্যকর ব্যবহার নিশ্চিতের নির্দেশ দিয়ে বলেন, সমন্বিত এই ব্যবস্থা এমনভাবে গড়ে তুলতে হবে যাতে সাধারণ মানুষ সহজে এর সুফল পান এবং চিকিৎসা সেবা গ্রহণের প্রক্রিয়া আরও সহজ হয়। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। শিক্ষিত শাফি, এই যে দুটো প্রকল্প নিয়ে বিস্তারিত শুনতে চাই। দেখুন, প্রথমত তো হচ্ছে ভোলাকে সড়কপথে যুক্ত করা, এটা তো একটা স্বাভাবিক উন্নয়ন কর্মকাণ্ডের অংশ। কারণ বাংলাদেশ কিন্তু সব জায়গায় স্থলপথে যোগাযোগ করলে কিন্তু সময় কম লাগে, ব্যয় কম হয়। সেই ক্ষেত্রে এটা একটা উদ্যোগ নিয়েছেন এবং সেখানে 3টা সেতু হবে এবং হিজলা, মেহেন্দিগঞ্জ, তারপর এটা হয়ে হচ্ছে তারা ভোলার সঙ্গে যুক্ত হবেন। এইখানে কিছু রাস্তা প্রায় প্রশস্তকরণের কাজ করতে হবে, প্রায় সব মিলিয়ে প্রায় 100 কিলোমিটার মতো রাস্তা মানে মেরামত করতে হবে, নতুন করে নির্মাণ করতে হবে। তারপর যেটাকে বলে যে সেতু নির্মাণের মধ্য দিয়ে আসলে ভোলাকে যুক্ত করতে হবে। তবে আজকের যে হচ্ছে এটা নিয়ে প্রধানমন্ত্রী একটা নির্দেশনা দিয়েছেন যে এটা কি হবে, কিভাবে হবে, একটা সম্ভাব্যতা যাচাই করার জন্য, যেটাকে ফিজাবিলিটি স্টাডি। তবে আজকে ন্যাশনাল ই হেলথ প্ল্যাটফর্ম গড়ে তুলতে পাইলট প্রকল্পের কথা বলেছেন। এইটা যদি হয় তাহলে বলা যায় যে বাংলাদেশে একটা যুগান্তকারী পদক্ষেপ হবে। কারণ এইটাকে ধরুন যে এইটা হবে এমন একটা জিনিস যে আপনি যদি রোগী হন তাহলে একজন ডাক্তারের কাছে গেলেন, ডাক্তারের কাছে যাওয়ার পর হচ্ছে আপনি আপনার ইতিপূর্বে যত জীবনে হিস্ট্রি আছে রোগ সংক্রান্ত, সেগুলো আপনি বললেন, তারা একটা নথিভুক্ত করবে এবং এই নথিটা ডিজিটাল প্ল্যাটফর্মে থাকবে। এরপর আপনি বাংলাদেশে যেখানে যাই, যদি আপনার একটা আইডি থাকে, ডিজিটাল আইডি থাকে, তখন আপনি পরবর্তীতে কোনো ধরনের
রোগী আক্রান্ত হবেন এবং ডাক্তারের কাছে যাবেন, তখন তারা আপনার ওই আইডি দিয়ে তারপর আপনার এখানে ঢোকার পর আপনার এর আগের যত রোগ হিস্ট্রি, প্রেসক্রিপশন, কী কী ঔষধ আপনি খেয়েছেন সব কিন্তু এটার মধ্যে থাকবে। এটা কিন্তু বিশ্বের বিভিন্ন দেশে আছে এবং উনি যেহেতু লন্ডনে ছিলেন দীর্ঘদিন, এবং লন্ডনে কিন্তু এই সেবাটা যেটাকে বলে ন্যাশনাল হেলথ সার্ভিস নামে একটা অ্যাপের মাধ্যমে আছে, এবং ইউরোপের প্রায় সব কয়টা দেশেই কিন্তু এই ধরনের সেবাগুলো আছে, যে আপনি চাইলেই সব কিছু মুহূর্তের মধ্যে যে অ্যাপে ক্লিক করবেন, ডিজিটাল আইডি দিয়ে ঢুকবেন আপনি, তারপরে এখানে ডাক্তারের সঙ্গে কথা বলবেন, তারা ওষুধ সাজেস্ট করবে আপনাকে, আপনি ঘরে বসেই সব কিছু করতে পারবেন। এটা পাইলট প্রকল্প হিসেবে কয়েকটি উপজেলায় তিনি করতে যাচ্ছেন। এটা যদি করা যায় এবং সম্ভাব্যতা যাচাই করে যদি ব্যয়টায় সব মিলিয়ে, বাংলাদেশের তো নানা ধরনের ঝক্কি ঝামেলা থাকে, তাহলে এটা নিঃসন্দেহে স্বাস্থ্য খাতে বাংলাদেশের জন্য একটা মারাত্মক মাইল ফলক হিসেবে থাকবে। শাফি, অসংখ্য ধন্যবাদ আলোচনায় যুক্ত হওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। নতুন রাষ্ট্রপতি প্রথম দিনের কার্যবলী এবং একই সাথে মন্ত্রী এবং প্রতিমন্ত্রী তাদের যে প্রথম দিনটি কেমন ছিল, এবং প্রধানমন্ত্রী যে দুটি প্রকল্প নিয়েছেন, ভোলার দ্বীপ জেলার সঙ্গে মহাসড়কে যোগাযোগ এবং সঙ্গে ন্যাশনাল ই হেলথ, এই সব কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছিলেন সহকর্মী আবদুল্লাহ শাফি। যাচ্ছে অন্য খবরে, বরাবরই সংকটের মুহূর্তে দায়িত্বে এসে অর্থনীতিকে ঘুরে দাঁড় করিয়েছে বিএনপি সরকার। এই মন্তব্য করে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, জ্বালানি সংকট রাতারাতি সমাধান করা সম্ভব নয়। যদিও দেশের শিল্প খাতকে বাঁচাতে নিরবিচ্ছিন্ন জ্বালানি সরবরাহের বিকল্প নেই বলে জানাচ্ছে ঢাকা চেম্বার। মূল্যস্ফীতির কষাঘাত, 5.5 লাখ কোটি টাকার খেলাপি ঋণ আর নানা জটিলতায় রুগ্ন অর্থনীতিতে প্রবৃদ্ধি নেমেছে 4.14%। এর সঙ্গে বেসরকারি বিনিয়োগ ও বিদেশি মূলধন প্রবাহ কমে যাওয়ায় শঙ্কায় সামগ্রিক প্রবৃদ্ধি। ঢাকা চেম্বার আয়োজিত সেমিনারে উঠে আসে দেশের অর্থনীতির এই চিত্র। ব্যবসায়ীরা বলেন, বৈশ্বিক বাণিজ্য বাধা, মধ্যপ্রাচ্য সংকট ও জ্বালানির বাড়তি ব্যয়ে বড় চাপে আছে অর্থনীতি। ঘনীভূত হচ্ছে বহুমুখী সংকট। কর প্রশাসন, অনলাইন কর্পোরেট প্ল্যাটফর্ম, অটোমেটেড ফেসলেস রিফান্ড অ্যান্ড রিস্ক বেসড ডিজিটাল অডিট সিলেকশন চালু করা। এই আমাদের সাপ্লাই বটলনেস আছে, এনার্জি শর্টেজ আছে, উইক্স লজিস্টিক আছে, পোর্ট কনজেশনস আছে। এগুলো যদি আমরা অ্যাড্রেস করতে না পারি, শুধুমাত্র রেট যদি আমি কমিয়ে দিই, আপনার ব্যবসায়ী বন্ধুরা আছেন, আপনারা কি ইনভেস্টমেন্ট করবেন? আমি 0% যদি আপনি ইনভেস্টমেন্ট করবেন না। প্রবৃদ্ধি ও বিনিয়োগ বাড়াতে দেশের অর্থনীতির সাথে সামঞ্জস্যপূর্ণ মুদ্রানীতি সংস্কারের তাগিদ দেন অর্থনীতিবিদরা। সবসময় বলি যে 7.7% হলো আমার রেভিনিউ জিডিপি রেশিও, আমরা এটা বলি। এটা হলো সরকার যেটা পায় তার সাথে জিডিপি রেশিও, পাবলিক যেটা দেয় সেটার সাথে জিডিপি রেশিও যদি আমরা ধরি, তাহলে এটা তো অনেক বেশি। আগামী 2 বছরের আগে গ্যাস বা এই সংকট কমানো সম্ভব হবে না। গ্রাউন্ড রিয়েলিটি বলছে হয়রানি ট্যাক্স কমাবার ব্যাপারে তো কোনো এই ধরনের টাইম ফ্রেমের দরকার নেই। অর্থমন্ত্রী জানান, সংকট থেকে অর্থনীতিকে উত্তরণের অভিজ্ঞতা বিএনপি সরকারের থাকলেও জ্বালানি সংকট দূর করতে আরো সময় প্রয়োজন। বিদ্যুৎ গ্যাস সমাধানের জন্য একটা সময়ের দরকার। আমরা যদি সব রিসোর্সও মোবিলাইজ করি, সরকারের সব ধরনের চেষ্টাও করি, আমরা এই সময়টাকে আমাদের নিয়ন্ত্রণে নাই, এটা আমাদের বাইরে। কিন্তু আমরা যেটা করতে চেষ্টা করছি, শর্ট টার্মে কি করতে পারি, লং টার্মে, মিড টার্ম এন্ড লং টার্ম কি করতে পারি। ব্যাংকিং খাতের কাঠামোগত সমস্যা সমাধানে ব্যালেন্স শিট ক্লিয়ারেন্স ও প্রকৃত আর্থিক চিত্র তুলে ধরতে 1 সেপ্টেম্বর থেকে নতুন প্যাকেজ হচ্ছে বলেও জানান অর্থমন্ত্রী। বিনিয়োগ ব্যতীত এখান থেকে বেরিয়ে আসার কোনো সুযোগ নাই। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে অমীমাংসিত ইস্যুতে আলোচনায় জোর দিচ্ছে বাংলাদেশ। বিশেষ করে গঙ্গা চুক্তির নবায়ন ও তিস্তার পানি বন্টন নিয়ে চলছে আলোচনা। তবে তিস্তা প্রকল্প বাস্তবায়নের আগের অবস্থান থেকে বাংলাদেশ সরে আসবে কি না বলে স্পষ্ট করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। সাথিলা শারমিনের রিপোর্ট। বাংলাদেশ ভারত সম্পর্কের টানাপোড়েন কাটিয়ে নতুন করে আস্থা ও সহযোগিতার ক্ষেত্র তৈরিতে অমীমাংসিত ইস্যুগুলোকে আলোচনার টেবিলে রাখছে ঢাকা। চলতি বছরের ডিসেম্বরে শেষ হচ্ছে 1996 সালের গঙ্গা পানি বন্টন চুক্তির 30 বছরের মেয়াদ। আর 2011 সালের চূড়ান্ত পর্যায়ে গিয়েও পশ্চিমবঙ্গের আপত্তিতে স্বাক্ষরিত হয়নি তিস্তা পানি বন্টন চুক্তি, যা নিয়ে পরবর্তী 15 বছর ছিল অচলাবস্থা আর বাংলাদেশের জনগণের মধ্যে তীব্র হতাশা। এছাড়া তিস্তা প্রকল্পে চীনের সম্পৃক্ততা নিয়ে রয়েছে ভারতের উদ্বেগ।
এ বিষয়ে সময় সংবাদে ঢাকার অবস্থান তুলে ধরেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। জানান, গঙ্গা চুক্তির নবায়ন এবং তিস্তা পানি বণ্টন নিয়ে ভারতের সঙ্গে আলোচনা অব্যাহত রাখছে সরকার। গঙ্গা চুক্তি নবায়ন ডিসেম্বরে শেষ হয়ে আসতে, so these are things that we will start discussions on. তিস্তা আমরা করব, এখানে এটা থেকে বাংলাদেশ মানে ব্যাকট্র্যাক করার সম্ভাবনা নাই। টেকনিক্যাল অ্যাসেসমেন্টগুলো হচ্ছে, আমরা চাইনার সাথে প্রোভাইডিং টেকনিক্যাল এক্সপার্টিস, তো দেখি যার সাথে আমাদের ইন্টারেস্ট মিলবে তার সাথেই হবে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে পানি বণ্টন ইস্যুতে দিল্লির সঙ্গে সংলাপের পাশাপাশি জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিচ্ছে ঢাকা। এটি আন্তর্জাতিক নদীর জলবন্টনের যে কনভেনশন রয়েছে বা যে আইন রয়েছে সেটি মেনে চলতে হবে দিল্লিকে। তিস্তা বলেন বা গঙ্গা বলেন, এটি বাংলাদেশ ভারত সম্পর্কে আমি মনে করি এখন একটা বিস্ফোরাই হয়ে আছে, এটাকে দ্রুত সমাধান করা দরকার। আমি মনে করি এখানে দায়িত্বটা বেশি ভারতের। দিল্লির সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে সংলাপের পথেই আছে ঢাকা, তবে সেই কূটনীতির কেন্দ্রে থাকছে পারস্পরিক স্বার্থ, সমতা এবং বাংলাদেশের জাতীয় স্বার্থের সুরক্ষা। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগ দেওয়ার বিষয়ে ভারত পাকিস্তানের মন্তব্য বিবেচনা করা হচ্ছে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ। বলেন, সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে প্রাধান্য দেওয়া হবে বাংলাদেশের স্বার্থ। রাজধানীর সিদ্ধেশ্বরীতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানিয়েছেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাজের সুবিধার জন্যই আরও একজন প্রতিমন্ত্রী নিয়োগ। বাংলাদেশের রাজনীতিতে নারী নেতৃত্ব শক্তিশালী করলে দৃঢ় ভিতের উপর প্রতিষ্ঠিত হবে গণতন্ত্র, যার সুফল পাবে পুরো সমাজ। এজন্য প্রতিযোগিতাপূর্ণ পরিবেশেও নারীকে দক্ষ হয়ে ওঠার কোনো বিকল্প নেই, এমন পরামর্শে উঠে এলো সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের এই সংলাপে। রাজধানীতে আয়োজিত এই সংলাপে ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম। তার দাবি, বর্তমান সরকার দায়িত্ব নেয়ার পর থেকে বর্তমান অবধি বিদেশ নীতিতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে শামা ওবায়দ বলেন, মন্ত্রণালয়ের কাজ আরও বেগবান করতেই মন্ত্রিসভা সম্প্রসারণ করেছে সরকার। বিগত 17 বছরের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি কাজ পররাষ্ট্র মন্ত্রণালয় হয়েছে। আমি ব্যক্তিগতভাবে 3টা নতুন উইং ওপেন হয়েছে এখানে। আমাদের মাইগ্রেশন নিয়ে আমরা কাজ করছি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ অনেক, এবং আপনারা জানেন যে আমাদের পররাষ্ট্রমন্ত্রী ইউএনজি প্রেসিডেন্সি উনি জয়লাভ করেছেন। আগামী 1 বছর উনি অত্যন্ত ব্যস্ত থাকবেন। তো অবশ্যই মন্ত্রণালয়ের কাজের সুবিধার্থে এবং সরকারের কাজ আরও বেগবান করার লক্ষ্যে সরকার অবশ্যই যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত অনুযায়ী কাজ হবে। মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের সম্পৃক্ত হওয়া প্রসঙ্গেও কথা বলেন প্রতিমন্ত্রী। তার মতে, প্রতিবেশী বা কোনো দেশের মন্তব্য বিবেচনা করছে না সরকার। যে কোনো প্যাক্ট, যে কোনো মাল্টিল্যাটারাল বডিতে আমরা যুক্ত হব কি হব না, সেটা বাংলাদেশের স্বার্থ, বাংলাদেশের জনগণের স্বার্থ রক্ষিত হচ্ছে নাকি সেটাই সর্বপ্রধান বিবেচ্য বিষয় হবে। দেশের স্বার্থ রক্ষা এবং সুষম কূটনৈতিক সম্পর্ক বজায় রেখে আগামী দিনের পররাষ্ট্রনীতি পরিচালনায় সরকার অত্যন্ত কঠোর ও সতর্ক অবস্থানে বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। মাইমুনা হেদার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। সন্ত্রাসী মাদক কারবারিদের অতি দ্রুত নির্মূলের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। ব্যর্থ হলে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সংশ্লিষ্ট সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তাদেরও তালিকা তৈরি করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। শান্তিনগরের সন্ত্রাসী হামলায় আহত চিকিৎসক অধ্যাপক মোহাম্মদ আসাদুর রহমানকে দেখতে বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান তিনি। সেখান থেকে আনোয়ার খান মডার্ন হাসপাতালে যান হামলার শিকার আরেক চিকিৎসক অধ্যাপক ডাক্তার আমিনুল হককে দেখতে। আমরা এই সমস্ত সাংঘবদ্ধ চাঁদাবাজ চক্র যা আছে এগুলো সবগুলোকে নির্মূল করতে চাই এবং আজকে একটা ইনস্ট্রাকশন দিয়েছি, বিশেষ করে মেট্রো এলাকায়, ডিএমপি সহ অন্যান্য মেট্রো এলাকায় যারা এরকম চাঁদাবাজ, চিহ্নিত সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, তাদেরকে অতি শীঘ্র, আমি টাইম লিমিট দিচ্ছি না, অতি শীঘ্র যদি তাদেরকে আমরা হেফাজতে না নিতে পারি, আইনের আওতায় না আনতে পারি, তাহলে যারা যারা ব্যর্থ হবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। রাতের সময় আরও থাকছে। বাংলাদেশসহ 75 দেশের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত। আইনি এখতিয়ারের সীমা ছাড়িয়েছিলেন পররাষ্ট্রমন্ত্রী রুবিও, বললেন বিচারক।
কলকাতায় আবাসিক হোটেলে আগুনে নিহত 6 জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ভোমরা স্থলবন্দরে একজনের লাশ হস্তান্তরের পর সাতক্ষীরা গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে। বাকি 5 জনের মরদেহ বেনাপোল স্থলবন্দর থেকে নেওয়া হচ্ছে গ্রামের বাড়ি কুষ্টিয়ায়। সারিবদ্ধ অ্যাম্বুলেন্স, একে একে তোলা হলো মরদেহগুলো। ভিনদেশে ভয়াবহ অগ্নিকাণ্ডে মর্মান্তিক মৃত্যু হয় তাদের। ভারতের কলকাতায় চিকিৎসা করাতে গিয়ে আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত হন 7 বাংলাদেশি। তাদের মধ্যে 6 জনের মরদেহ আসলো দেশে। শনিবার বিকেলে বেনাপোল বন্দরের ইমিগ্রেশনে 5 জনের লাশ হস্তান্তর করা হয়। তাদের মধ্যে 4 জন কুষ্টিয়া সদর উপজেলার আরুয়াপাড়া এলাকার বাসিন্দা গণমাধ্যম কর্মী দেবাশিস দত্ত ও তার স্ত্রী, শিশু সন্তান ও শ্বশুর রয়েছেন। আর একজন সাভারের আমিনবাজারের ব্যবসায়ী আহমেদ বাবু। ভারতের ইমিগ্রেশন পুলিশ ও বিএসএফ এর কাছ থেকে মরদেহগুলো বুঝে নেন বিজিবি এবং বেনাপোল ইমিগ্রেশনের পুলিশ। এ সময় কান্নায় ভেঙে পড়েন নিহতদের স্বজনরা। একই অগ্নিকাণ্ডে নিহত আরেক বাংলাদেশি আলিমুজ্জামান সাজুর মরদেহ ভোমরা ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ভারতের ঘোজাডাঙ্গার ইমিগ্রেশন পুলিশ ও বিএসএফ এর সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন। আর বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন ভোমরা ইমিগ্রেশন পুলিশ ও বিজিবি সদস্যরা। অফিসিয়াল কার্যক্রম শেষে স্বজনদের হাতে মরদেহ হস্তান্তর করা হয়। পরে গ্রামের বাড়ি সাতক্ষীরার কালীগঞ্জের বড়িয়া গ্রামের সর্দারবাড়ি জামে মসজিদে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এই নিরাপত্তাহীনতার জন্য আমি ভারত সরকারকে দায়ী করি। যারা মারা গেছেন তাদের ভিতরে একজনের লাশ জনাব এস এম আলিমুজ্জামান না ওনার নাম, ওনার লাশ আমরা দুপুর 12টার দিকে ইন্ডিয়ার বিএসএফ এবং ইমিগ্রেশন কর্তৃপক্ষের তরফ থেকে তার লাশ আমাদের কাছে বোঝাই দেয়। আমরা লাশটা 12টার দিকে গ্রহণ করে যিনি মারা গেছেন ওনার ভাই জনাব এস এম নুরুন নবী, ওনার কাছে ওনার ভাইয়ের লাশটা আমরা বুঝিয়ে দিই। গত 12 আগস্ট ভোররাতে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা শিখা ইন আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত হন 7 জন বাংলাদেশি সহ 9 জন। এদের মধ্যে 6 বাংলাদেশির মরদেহ আসলো দেশে। আর নিহত রেপতি সরকারের মরদেহ স্বজনদের আবেদনের প্রেক্ষিতে কলকাতা নিমতলা শ্মশানে দাহ করা হয়। তৌফিক মাহমুদ, সময় সংবাদ। কলকাতার হোটেল শিখা ইনে আগুনে প্রাণহানির ঘটনায় মালিককে গ্রেফতার করেছে পুলিশ। দুপুরে দক্ষিণ কলকাতার বেহালায় তার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। অগ্নিকাণ্ডের ঘটনায় পর্যন্ত অন্তত 6 জনকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। 19 আগস্ট হোটেলটিতে আগুনে 7 বাংলাদেশি সহ 9 জন নিহত হন। ময়নাতদন্ত প্রতিবেদন অনুযায়ী শ্বাসরোধ হয়ে মারা গেছেন সবাই। দীর্ঘ প্রতীক্ষার পর মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানোর আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে। স্বচ্ছ নিয়োগ নিশ্চিতে সম্পূর্ণ অনলাইন ব্যবস্থা চালু করেছে দেশটি। বাংলাদেশের 25টি রিক্রুটিং এজেন্ট ও 46টি মেডিকেল সেন্টারের তালিকা প্রকাশ করা হয়েছে। মালয়েশিয়া থেকে মোহাম্মদ আব্দুল কাদেরের রিপোর্ট। মালয়েশিয়ার শ্রমবাজারে গতি ফেরাতে নতুন পদক্ষেপ নিয়েছে দেশটি। শনিবার দেশটির মানব সম্পদ মন্ত্রণালয়ের দেয়া নোটিশে জানায়, এখন থেকে নিয়োগকর্তারা ফরেন ওয়ার্কার সেন্ট্রালাইজ ম্যানেজমেন্ট সিস্টেম বা FWCMS পোর্টালের মাধ্যমে সরাসরি আবেদন করতে পারছেন। এই পোর্টালে উন্মুক্ত করা হয়েছে বাংলাদেশের অনুমোদিত 25টি রিক্রুটিং এজেন্সির তালিকা। সেই সঙ্গে ঢাকা, চট্টগ্রাম, সিলেট বিভাগের 46টি প্রাথমিক অনুমোদিত মেডিকেল সেন্টারের তালিকাও যুক্ত করা হয়েছে। আমরা চাই বাংলাদেশের যে দক্ষ শ্রমিকগুলো আছে তারা যেন সিন্ডিকেট ছাড়াই মালয়েশিয়াতে ভালোভাবে আসতে পারে কম খরচে। মালয়েশিয়া সরকারকে এবং বাংলাদেশ সরকারকে আমরা ধন্যবাদ জানাই কলিন ভিসা চালু করার জন্য। এদিকে মালয়েশিয়ার রেস্তোরাঁ খাতের 15,000 কর্মী কোটা পূরণে নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ। প্রথম ধাপে 1033 নিয়োগকর্তার বিপরীতে 5,000 কর্মীর অনুমোদন প্রক্রিয়া চলছে এবং বাকি 10,000 কোটার জন্য নতুন করে অনলাইনে আবেদনের আহ্বান জানানো হয়েছে। এছাড়া কুয়ালালামপুর বিমানবন্দরে পৌঁছানোর পর কর্মীদের প্রশাসনিক প্রক্রিয়া সহজ ও দ্রুত করতে শীঘ্রই পরীক্ষামূলকভাবে চালু হতে যাচ্ছে বৈদেশিক কর্মী ট্রানজিট সেন্টার। অনলাইন নির্ভর এই নতুন ব্যবস্থার ফলে একদিকে যেমন দালাল চক্র ও অতিরিক্ত অভিবাসন ব্যয়ের মতো পুরনো বিতর্ক বন্ধ হবে, তেমনি শ্রমবাজারে ফিরবে শতভাগ স্বচ্ছতা, এমনটাই প্রত্যাশা প্রবাসী বাংলাদেশি ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের। মালয়েশিয়া থেকে মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ। রাতের সময় আরও থাকছে। ম্যাকে গতির ঝড়ে নাস্তানাবুদ ব্যাটাররা, একদিনে 18 উইকেটের পতন। পাল্টাপাল্টি ফাইফার শরীফুল স্টার্কে। প্রথম ইনিংসে 101 রানে এগিয়ে অস্ট্রেলিয়া। এবার বাণিজ্যের সংবাদ।
ফিনিশিং পণ্য নয়, কাঁচামাল ও ইন্টারমিডিয়েট পণ্যের দেশীয় শিল্প হতে পারে রফতানি কর্মসংস্থান অভ্যন্তরীণ বাজারে সবচেয়ে বড় শক্তি। এছাড়া রফতানিমুখী এসএমই তৈরি, প্রযুক্তি ও দক্ষতা উন্নয়নে বিনিয়োগ বৃদ্ধি করবে উৎপাদন ও কর্মসংস্থান। এলডিসি উত্তরণের সময় ঘনিয়ে আসায় বহুমুখী অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদ ও বিনিয়োগ সংশ্লিষ্টরা। সালিয়া সুলতানার রিপোর্ট। বাংলাদেশ বিপুল জনসংখ্যা, বৃহৎ অভ্যন্তরীণ বাজার আর তরুণ মানব সম্পদ। 17 থেকে 18 কোটি মানুষের এই দেশটিতে 2024-25-এর মূল্যস্ফীতির চড়া বাজারের অর্থবছরেও ভোগ ব্যয় ছিল 23 লাখ কোটি টাকা। বিদেশের বহুজাতিক কোম্পানিগুলোর কাছে এই লার্জ অ্যান্ড গ্রোয়িং কাস্টমার মার্কেট হিসেবে পরিচিত ভবিষ্যৎ ও আকর্ষণীয় ভোক্তা বাজার নিজেই নিজের জন্য হতে পারে বৈশ্বিক অস্থিরতায় টিকে থাকার সবচেয়ে বড় হাতিয়ার। তবে রপ্তানি বিমুখ বৈশ্বিক বাজার আর কাঁচামাল আমদানিতে অনিশ্চয়তা অস্থির করে অভ্যন্তরীণ বাজারকে। উচ্চমূল্যের আমদানি বাড়ায় মূল্যস্ফীতি, ফলে কাঁচামাল ও ইন্টারমিডিয়েট পণ্যের দেশীয় শিল্প গড়ে তোলাই বাংলাদেশ শিল্পায়নের এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। যতদিন পর্যন্ত আমাদের কম্পিটিটরদের মতো এইখানে নিজেদেরকে প্রতিষ্ঠিত না করতে পারবো, ততদিন পর্যন্ত এগুলো আমাদের মাথা ব্যথার কারণ হয়েই থাকবে। আমাদের ব্যাকওয়ার্ড এবং ফরওয়ার্ড লিঙ্কেজ যেটা আছে, আমাদের র মেটেরিয়ালস যেটা আছে, সেই জায়গাটাতে কাজ করা, নতুন প্রযুক্তি যেগুলো আসছে যাতে করে খরচ কমিয়ে নিয়ে আসা যায়, সেই জায়গাগুলোতে কাজ করা। বাংলাদেশ ব্যাংকের 2025 সালের এপ্রিল থেকে জুন সময়ে কোয়ার্টারলি রিভিউ অফ রেডিমেড গার্মেন্টসের প্রতিবেদনে দেখা যায় তৈরি পোশাক খাতে কাঁচামাল আমদানি হয়েছে 3.94 বিলিয়ন মার্কিন ডলার, অর্থাৎ রপ্তানি আয়ের তুলনায় আমদানি করা উৎপাদন উপকরণ 43.22%। অন্যদিকে নিটওয়্যারের কাঁচামাল 90%ই দেশি। উচ্চমূল্য সংযোজিত পণ্যে 35 বিলিয়ন বর্গফুট প্রক্রিয়াজাত চামড়ার উৎসই দেশি। তবে ফুটওয়্যারে আমদানি নির্ভরতার সে জৌলুস কিছুটা মলিন করে। এদিকে পাট, বাঁশ, বেত, কাঠ শিল্পও রয়েছে এগিয়ে। এসএমইমুখী রপ্তানির মাধ্যমে পণ্যের বৈচিত্র্যতা, প্রযুক্তি ও দক্ষতা উন্নয়নে বিনিয়োগ বৃদ্ধি প্রশমিত করবে এলডিসি উত্তরণের প্রভাবকেও মত অর্থনীতিবিদদের। চামড়া 1.4 বিলিয়ন ডলার এক্সপোর্ট করছি, দ্রুত সেটা 5 থেকে 10 বিলিয়ন ডলার করতে পারি। অ্যান্ড পাট জাত যে পণ্যগুলো আছে, বিশেষ করে যে জুট ডাইভার্সিফাইড প্রোডাক্ট, সেটা একটা বিশাল মার্কেট আছে, তো সেটা আমরা এক্সপ্লোর করিনি এখনো। তো এটি ছাড়াও আমাদের যে খাদ্যপণ্য যেগুলো আমরা উৎপাদন করি, তো সেগুলো একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে একটা বিপুল পরিমাণে রপ্তানি করতে পারি, হালাল পণ্য রপ্তানি করতে পারি। এছাড়াও অভ্যন্তরীণ উৎপাদন ও রপ্তানি বাজার বিস্তারের সাথে সাথে বিদেশি শ্রমবাজারে বৈচিত্র্যতা ও দক্ষ মানব সম্পদ সৃষ্টি শক্তিশালী করবে দেশের অর্থনৈতিক ভিত্তি, মত বিশ্লেষকদের। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। মেঘ বিস্ফোরণের পর ভারী বৃষ্টিতে খাগড়াছড়ির চেঙ্গি ও মাইনী নদীর পানি উপচে তলিয়ে গেছে নিচু এলাকা। পানিবন্দী হয়ে পড়েছে বহু পরিবার, ঘরবাড়ি ছেড়ে অনেকে আশ্রয় নিয়েছেন উঁচু স্থান ও সড়কে। মেঘ বিস্ফোরণের পর ভারী বর্ষণ। শনিবার মধ্যরাত থেকে ভোর পর্যন্ত টানা বৃষ্টি হয়েছে খাগড়াছড়ি সদর ও দীঘিনালা সহ বিভিন্ন এলাকায়। এতে চেঙ্গি নদীর পানি বেড়ে বিভিন্ন এলাকায় দেখা দেয় জলাবদ্ধতা। বাধ্য হয়ে অনেকেই ঘরবাড়ি ছেড়ে উঁচু স্থান ও সড়কে আশ্রয় নেন। দীঘিনালা চৌমুহনী স্টিল ব্রিজের দুই পাশে সড়কের বিভিন্ন অংশ তলিয়ে যাওয়ায় ব্যাহত হয় যানবাহন চলাচল। এছাড়া খাগড়াছড়ি দীঘিনালা সড়কের 8 মাইল এলাকায় পাহাড় ধসে চলাচল বন্ধ থাকে 7 ঘন্টা। হঠাৎ করে ঘুমে রেখে আপনার এরকম বন্যা বসে গেছে। যারা বসতি আছে সবাই এখানে আশ্রয় নিয়েছে, খাওয়া দাওয়া বা থাকার মতো ঘরে তো কিছু আনতেই পারে না, বাচ্চা কাচ্চা এখানে উঠছে। বাচ্চা কাচ্চা লইয়া খানা দানা এই পর্যন্ত কোনো খানা দানা নাই, যাদের বাড়ি গেলে অনেক জায়গায় অনেকের সমস্যা আছে। পানিবন্দী পরিবারগুলোর জন্য শুকনো খাবার ও আশ্রয়ের ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। যে সমস্ত জায়গায় পানিবন্দী অনেক পরিবার রয়েছে যারা এখন আশ্রয় নিচ্ছে, তাদেরকে আমরা বিভিন্ন স্কুল এবং আশ্রয় কেন্দ্রে আমরা আশ্রয় দিয়েছি এবং তাদের জন্য প্রয়োজনীয় যত রকম সহযোগিতা প্রয়োজন, খাবার বা অন্যান্য যে কোনো সহযোগিতা, সরকার সবসময় পাশে আছে। 24 ঘন্টায় 103 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে খাগড়াছড়িতে। সময় সংবাদ, খাগড়াছড়ি। মিরপুরে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত বিনামূল্যে চোখের ছানি অপারেশন ক্যাম্প পরিদর্শন করেছেন ডাক্তার জুবাইদুর রহমান। সকালে মিরপুরের ভাসানটেক মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে বসানো ক্যাম্পে চিকিৎসা নিতে আসা রোগীদের সঙ্গে কথা বলেন তিনি। রোগীদের চিকিৎসা সেবার বিষয়ে খোঁজ খবর নেওয়ার পাশাপাশি দায়িত্বরত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন ডাক্তার জুবাইদা। ছানি অপারেশনের পাশাপাশি রোগীদের প্রয়োজনীয় ওষুধ ও চশমা বিনামূল্যে দেওয়া হবে বলে জানান তিনি।
বাঙালির স্মৃতি, আবেগ, প্রেম, বিরহ, প্রতিবাদে মিশে আছে পুরনো দিনের বাংলা গান। সেই শেকড়ের গানকে তুলে ধরল শিকড়ের সুর। নির্বাচিত আধুনিক বাংলা গানের সঙ্গে গজলও পরিবেশন করেন সঙ্গীত শিল্পী আলমগীর পারভেজ সুমন। তাঁর কণ্ঠে সঙ্গীতের সোনালী সময় যেন ফিরে পেলেন শ্রোতারা। শ্রোতাদের সুরের ভেলায় ভাসিয়ে নিতে শুক্রবার সন্ধ্যায় ঢাকার রাশিয়ান হাউসে বসে আলমগীর পারভেজ সুমনের সঙ্গীত সন্ধ্যা। উৎসব রোনন মিডিয়ার আয়োজনে সঙ্গীত শিল্পী ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের শিক্ষক আলমগীর পারভেজ সুমনকে ঘিরে সাজানো হয় পুরো আয়োজন। প্রচলিত বড় আকারের কনসার্টের বদলে এখানে গুরুত্ব দেওয়া হয় গানের কথা ও সুরের নান্দনিকতা এবং শিল্পী শ্রোতার সাংস্কৃতিক সংযোগকে। যারা একেবারে গানের চর্চা করেন, গানকে ভালোবাসেন, বাংলা সংস্কৃতিকে ধারণ করেন, তাদের জন্য শেকড়ের সুর একটা প্ল্যাটফর্ম তৈরি করেছে। যে গানগুলো আমরা শুনে এসে বড় হয়েছি, সোনালী দিন যেটাকে বলে, সেই গানগুলো দিয়ে ওনাকে আমার আসলে পরিচয়। এরকম আয়োজন মাঝে মধ্যে হওয়া দরকার। পুরনো গানগুলো শুনি, ভালো লাগে। শুদ্ধ স্বরে একটা গান গাওয়া যায়, সেটা আলমগীর পারভেজ সুমন অনেক সুন্দর করে করেন। আলমগীর পারভেজ সুমনের কণ্ঠে 60, 70 ও 80 দশকের নির্বাচিত আধুনিক বাংলা গান ও গজল ছিল আয়োজনের মূল আকর্ষণ। পুরানো দিনের জনপ্রিয় গানগুলো নতুন করে পরিবেশনের মধ্য দিয়ে শ্রোতাদের ফিরিয়ে নেওয়া হয় বাংলা গানের সমৃদ্ধ এক সময়ে। গান বাজনা যারা করে তাদের অবস্থান খুব একটা ভালো না সমাজে। তো আমার একটা স্বপ্ন হচ্ছে যে শিল্পীদের যেন অবস্থানটা একটু শক্ত হয়, তাদেরকে যেন সবাই একটু ভালোভাবে দেখে। সুরকে নিয়ে কারো আপত্তি থাকা উচিত না, এটা অনেকে হয়তো বোঝে না, আমার ধারণা ধীরে ধীরে বুঝবে। শেকড়ের গান, স্মৃতির সুর আর বাংলা সঙ্গীতের সমৃদ্ধ ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার প্রত্যয়ে এগিয়ে চলে শেকড়ের সুর। আয়োজনের মধ্য দিয়ে পুরানো গানের আবেগকে ধারণ করে সময়ের সঙ্গে বাংলা সঙ্গীতের এই পথ চলা আরো বিস্তৃত হবে এমন প্রত্যাশা আয়োজকদের। ফাতেমাতুজ জোহরা, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশের ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন যুক্তরাষ্ট্রের আদালত। ট্রাম্প প্রশাসনের এই নীতিকে বেআইনি আখ্যা দিয়ে আদালত জানিয়েছে, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই সিদ্ধান্ত কার্যকরের আইনি এখতিয়ার রাখেন না। এই রায়ের ফলে দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য ও লাতিন আমেরিকার আবেদনকারীদের ভিসা প্রক্রিয়ার জটিলতা নিরসনের পথ খুলল বলে মনে করছেন বিশ্লেষকরা। চলতি বছর জানুয়ারিতে ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসী ভিসা দেয়া বন্ধের ঘোষণা দেয় ট্রাম্প প্রশাসন। তালিকায় ছিল বাংলাদেশ, পাকিস্তান সহ এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার বেশ কয়েকটি দেশের নাম। এবার আদালতের রায়ে ধাক্কা খেয়েছে মার্কিন সরকারের অভিবাসী ভিসা স্থগিতের নীতি। নিউ ইয়র্কের ম্যানহাটনের সাউদার্ন ডিস্ট্রিক্টের বিচারক জ্যানেট ভার্গাস এক রায়ে জানিয়েছেন, ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসী ভিসা বন্ধ করার যে সিদ্ধান্ত পররাষ্ট্র দফতর নিয়েছিল তা অভিবাসন আইনের সম্পূর্ণ পরিপন্থী। আদালত আরও জানান, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর এমন সিদ্ধান্ত নেওয়ার আইনগত এখতিয়ার নেই। ট্রাম্প প্রশাসনের দাবি ছিল, এসব দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সহায়তা ও বিভিন্ন সুযোগ সুবিধার উপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি বেশি। যদিও আদালতের রায়ে সাফ বলা হয়, আবেদনকারীর জাতীয়তার উপর ভিত্তি করে ঢালাওভাবে অভিবাসী ভিসা বন্ধ করে দেওয়া মার্কিন আইনি কাঠামোর সরাসরি লঙ্ঘন। সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের মেয়াদে নিয়োগপ্রাপ্ত এই বিচারক বিভিন্ন মানবাধিকার সংস্থার দায়ের করা মামলার ভিত্তিতে এই ঐতিহাসিক সিদ্ধান্ত ঘোষণা করেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার মেয়াদ জুড়ে কঠোর অভিবাসন নীতি অনুসরণের অংশ হিসেবে পরপর বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করেন। এর আগে প্রায় ৩৯টি দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা এবং ডাইভার্সিটি ভিসা ডিভি বন্ধের উদ্যোগ নেওয়া হয়। তবে মানবাধিকার সংস্থাগুলোর অভিযোগ, এমন নীতি যুক্তরাষ্ট্রের বাক স্বাধীনতা ও আইনি সুরক্ষার অধিকারকে চরমভাবে ক্ষুণ্ণ করছে। ফারদিন মাজহার, সময় সংবাদ। বাংলাদেশ অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের খবর। ম্যাকে গতির ঝড় তোলেন পেসাররা। গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় প্রথম দিনে 18 উইকেটের পতন। দিনের শুরুতে মিচেল স্টার্ককে 5 রানে 64 রান অল আউট বাংলাদেশ। জবাব দিতে নেমে পাল্টা 5 উইকেট নিয়েছেন শরীফুল ইসলাম। 8 উইকেটে 165 রানে দিন শেষ করেছে অজিরা। স্বাগতিকরা এগিয়ে আছে 101 রানে। ম্যাকাই থেকে তরেক হাসান শিমুলের রিপোর্ট।
গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় টেস্ট অভিষেক। আত্মবিশ্বাসী বাংলাদেশকে টস জিতে ব্যাটিংয়ে পাঠালো অস্ট্রেলিয়ান অধিনায়ক। সেটাই যেন কাল হলো টাইগারদের। ডারউইনের আধিপত্য মিইয়ে গেল ম্যাকাইয়ে। সকালের সূর্য বলে দেয় দিনটা কেমন যাবে। শুরুটা যেমন ভালো হয়নি তেমনই ছিলেন টাইগার ব্যাটাররা। মমিনুল এসে ধাক্কা সামলানোর চেষ্টা করেছেন, তবে স্টার্কের গতি আর সুইঙ্গে পরাস্ত হয়েছেন বারবার। আগের ইনিংসের সেঞ্চুরিয়ান তানজিদ তামিমও বুঝে উঠলেন না বাঁহাতির পেস, আউট হন 0 রানে। অধিনায়ক নাজমুল হোসেন শান্তর দুর্ভাগ্য, আম্পায়ার্স কলে তিনিও ফিরে যান ডাক মেরে। 9 রানে নেই 3 উইকেট। এরপর কিছুটা ছন্দ দেখানো মমিনুলও ব্যর্থ। উইকেট দিলেন স্টারকে। মুশফিক আর লিটনে ভরসা, কিন্তু জীবন পেয়েও লিটন পারলেন না রান করতে। 2 টেস্টে অজিদের মাটিতে এখনো তার নামের পাশে 0। শঙ্কা জেগেছিল নিজেদের সর্বনিম্ন রানে অল আউটের। সেই অবস্থান থেকে উদ্ধার করেন শরীফুল তাইজুল। দুজন জুটি করেন 25 রানের। 64 রানে অল আউট হয় বাংলাদেশ। 12 রানে 6 উইকেট তুলে নেন স্টার্ক। ক্যারিয়ারের 19তম বারের মতো তুলে নেন এই ফাইফার। বাংলাদেশকে প্রথম উইকেট উপহার দেন তাসকিন। 8 রান করে ফেরেন এই টেস্টে সুযোগ পাওয়া ম্যাট র্যানশো। এরপর শরীফুল ম্যাজিক 1 ওভারে তুলে নেন ট্রাভিস হেড ও মার্নাস লাবুশেনকে। 50 এর আগে 3 উইকেট হারায় অজিরা। এরপর স্মিথ ও ক্যামেরুন গ্রিন মিলে জুটি করেন। 77 রানের পার্টনারশিপে লিড নেয় স্বাগতিকরা। মিরাজ এসে প্রথম ওভারেই আঘাত হানেন, তুলে নেন অ্যালেক্স ক্যারির উইকেট। এরপর শরীফুলের তাণ্ডব। ওয়েবস্টার ও স্টারকে ফিরিয়ে ফাইফারের দেখা পান এই পেসার। কামিন্সও হন তার শিকার। 148 রানে 8 উইকেট নেই অজিদের। বাকি সময়টা নাথান লায়নকে নিয়ে গ্রিন চেষ্টা করেন লিড বাড়িয়ে নিতে। পেয়েছেন 50ও। অপরাজিত আছেন 51 রানে। অজিদের লিড 101 রানের। মাকাইতে পেস দাপট। প্রথম দিনে 18টার 12টাই নিয়েছেন লেফটি 2 পেসার। 64 রানে বাংলাদেশ প্রথম ইনিংসে অল আউট হয়ে গেলেও এপিটাফ লেখার সুযোগ নেই। মাকাই টেস্টে বাংলাদেশের ভাগ্য কোন দিকে সেটা বলে দিবে দ্বিতীয় ইনিংসের ব্যাটিং। মাকাই থেকে তারেক হাসান শিমুল, সময় সংবাদ, অস্ট্রেলিয়া। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও নতুন মন্ত্রীদের শ্রদ্ধা। জাতীয় স্বার্থ রক্ষা করে দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করার প্রত্যয়। সড়ক পথে যুক্ত হচ্ছে দ্বীপ জেলা ভোলা। মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রী। ন্যাশনাল ই হেলথ প্ল্যাটফর্ম গড়ে তুলতে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ। এবং ভারতের সঙ্গে অমীমাংসিত ইস্যু সুরাহা বাংলাদেশ। গঙ্গা চুক্তি নবায়ন নিয়ে আলোচনা। তিস্তা প্রকল্প বাস্তবায়নে অনড় সরকার, জানালেন প্রতিমন্ত্রী। এই ছিল রাতের সময়। এরপর দেখবেন সম্পাদকীয়। সঙ্গেই থাকুন সময়।